সারা পৃথিবীতে রাজা বা রানীর যত ব্যক্তিগত স্মৃতিসৌধ আছে তার মধ্যে দিস ইজ দ্য লার্জেস্ট ওয়ান। শুধু গার্ডেন এরিয়াটাই 64 একর। এমপ্রেস ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ভিক্টোরিয়া মেমোরিয়ালে দাঁড়িয়ে যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি হরিণবাড়ির নাম শুনেছেন, আপনার মনে হতেই পারে যে সেটা আবার কোথায়, এটা কি নর্থ বেঙ্গলের কোনো জায়গা লাইক হাসিমারা, গরুমারা, হাতিপোতা? নো স্যার, হরিণবাড়ি ওয়াজ আ নেম অফ আ জেল যেটা ছিল লালবাজার চত্বরে। আপনার যদি মনে হয় যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে দাঁড়িয়ে আমি এইসব কেন বকছি, তাহলে বলবো ওয়েট, একটু তো ধৈর্য ধরুন স্যার, হবে অনেক গল্প। হ্যালো, আই এম জয় অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। হরিণবাড়ি এরকম নাম কেন জেলখানার? ভেরি সিম্পল। চিড়িয়াখানাতে কি হয়, গড়াদের পিছনে থেকে বন্য প্রাণীরা, আর এখানে যেহেতু গড়াদের পিছনে মানুষ থাকতো সেইখান থেকে এরকম প্রহসন এবং এরকম নাম। ডক্টর ধ্রুবজ্যোতি ব্যানার্জির ইউরোপিয়ান ক্যালকাটা যদি পড়েন তাহলে দেখবেন সেই বইয়ে লেখা রয়েছে সেই সময় কলকাতায় দুটো জেল ছিল। একটা ছিল ওই বড়বাজার অঞ্চলে যেখানে পেটি ক্রিমিনালস এবং মানে পাতি ক্রিমিনালসরা থাকতো, এই আমার মতো। আর একটা জেল হচ্ছে হরিণবাড়ি, যেটা ছিল লালবাজার অঞ্চলে, সেখানে বেশ জাঁদরেল ক্রিমিনালস মানে ভারী ভারী ক্রিমিনালসরা থাকতো, মানে আমার মতো। (1778) সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক করে এই দুটো জেল আর রাখা যাবে না, এই দুটো জেলকে একটা জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি। দাঁড়ান, একটা ম্যাপ দেখাই, 1857 সালের ম্যাপ, আদি এবং অত্যন্ত মূল্যবান একটা ম্যাপ। এই দেখুন, এইখানে সেন্ট পলস ক্যাথেড্রাল, তার মানে এইখানে এখনকার একাডেমি অফ ফাইন আর্টস, আর এইখানে এখনকার নন্দন, এবং এইখানে এখনকার রবীন্দ্র সদন। তার মানে এই জায়গাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল থাকার কথা। কিন্তু এটা কি দেখতে পাচ্ছি আমরা ম্যাপে? ভালো করে দেখুন, গ্র্যান্ড জেল, তার মানে প্রেসিডেন্সি জেল। হ্যাঁ, ঠিক আমি যে জমিতে এখন দাঁড়িয়ে রয়েছি। এই প্রেসিডেন্সি জেল ভেঙে, না কেউ পালায়নি, এই জেল ভেঙে 1910 খ্রিস্টাব্দে তৈরি করা শুরু হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং 11 বছর ধরে তৈরির পরে 1921 সালে এটা জনগণের জন্য ওপেন করে দেওয়া হয়। এটা এমন একটা আর্কিটেকচার, পাশে গার্লফ্রেন্ডকে নিয়ে দাঁড়িয়েও ঘন্টার পর ঘন্টা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকা যায়। এটা আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আপনারা ভাবছেন যে জেলখানা যদি না থাকে তাহলে কি সমস্ত ক্রিমিনালসরা পালিয়ে গেল, নাকি ক্রাইম সমস্ত কিছু থেমে গেল? কাশ এটা নিউজিল্যান্ডের মতো হতো যে ক্রিমিনালসের অভাবে একটার পর একটা জেলখানা বন্ধ হয়ে গেছে। না, সেটা হলো না। প্রেসিডেন্সি জেল এখান থেকে উঠে চলে গেল আলিপুরে, যেটা আলিপুর জেল। পরবর্তী সময় আলিপুর জেল আর থাকলো না, দ্যাট হ্যাজ বিন শিফটেড টু বারুইপুর। আলিপুর জেলটা কি হয়ে গেল, এখন যেটা হয়েছে সেটা আলিপুর জেল মিউজিয়াম হয়ে গেছে। তার উপরে আমার একটা ভিডিও আছে, আমি এন্ড কার্ডে দিয়ে দেবো, ডেফিনেটলি দেখবেন, একেবারে গায়ে কাঁটা দেওয়া অনুভূতি, মাস্ট ওয়াচ। যে জমিতে আমি দাঁড়িয়ে রয়েছি এই হলো তার ইতিহাস। এবার আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে না আমি একটা, মানে আপনারা তো জানেন আমি কতটা খেতে ভালোবাসি, এই জায়গার সাথে আমি না একটা খাওয়া দাওয়ারও যোগ খুঁজে পেয়েছি। না, আমি জানি এটা ফুড ব্লগ নয় এবং আমার মাথাও খারাপ হয়ে যায়নি। কলকাতা স্ট্রিট ফুড বললে, অ্যাকচুয়ালি কলকাতায় প্রচুর স্ট্রিট ফুড, তার মধ্যেও দুটো জায়গার কথা বিশেষ করে মনে পড়ে। নাম্বার 1 ইজ রাইট ডেকার্স লেন, অ্যান্ড নাম্বার 2 ইজ রাইট অ্যাগেন R.N. মুখার্জি রোড। এখনও যদিও লোকে ডেকার্স লেন বলেই চেনে, কিন্তু ইন দ্য ইয়ার 1982 এই রাস্তার নাম বদলে হয়ে যায় জেমস হিকি সরণি। এখন কথা হলো, হু ওয়াজ দিস জেমস
অগাস্টাস হিকি। 1780 খ্রিস্টাব্দে ইন্ডিয়াতে প্রথম প্রিন্টেড নিউজ পেপার চালু করেন তিনি। নেম অফ দ্য পেপার ওয়াজ হিকিস বেঙ্গল গ্যাজেট। এবার কথা হলো, গভর্নর জেনারেলকে নিয়ে যদি কাছাকাছি করেন উনি বা ধবি পাটকান দেন, তাহলে কি হয়? একদম কোট আনকোট বলছি। হিকি তার কাগজে লিখেছিলেন, ওয়ারেন হেস্টিংস ইজ আ মিজারেবল সাকসেসর অফ রবার্ট ক্লাইভ। তার মানে ওয়ারেন হেস্টিংস রবার্ট ক্লাইভের অযোগ্য উত্তরসূরি। বুঝতে পারছেন তার ফল কী হতে পারে? খুব ডিটেইলে ঢুকছি না, এটুকুই শুধু বলবো, এই যে জমিতে দাঁড়িয়ে রয়েছি, এখানেই তো প্রেসিডেন্সি জেল ছিল, এখানেই জেমস হিকির কারাবাস হয়। এবং তখনকার বই পড়ে যে বিবরণটা পাওয়া যায়, সর্বত্র মলমূত্রের গন্ধ ভর্তি, ভেতরে কয়েদিরা মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে কয়েদিরা কী করে মাতাল হয়ে ঘুরে বেড়াতে আই ডোন্ট নো, কিন্তু তারা মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। জেমস হিকির অবস্থা ক্রমশ, শারীরিক এবং অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপ হতে লাগে। তার সন্তানদের কাছেই একটা জায়গায় বাড়ি ভাড়া করে তিনি প্রথমে রাখেন, তারপরে সেই বাড়ি ভাড়া দেওয়ার পয়সাও যখন আর থাকে না, সন্তানদের এনে এই প্রেসিডেন্সি জেলে রাখা হয়। ভাবুন, ওই পরিবেশে সন্তানরা বড় হয়ে উঠছে। আর তারপরে একদিন জেমস হিকিকে জাহাজে করে নিয়ে রওনা হয়। সেই জাহাজ যাবে চায়নাতে জেমস হিকিকে নিয়ে, কিন্তু কথিত আছে জেমস হিকিকে মেরে মাঝ সমুদ্রে ফেলে দেওয়া হয়। ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক হলেও, আর যেটা বলছিলাম সেটা হচ্ছে জেমস হিকি সরণি বা ডেকার্স লেনের সাথে এইখানকার এই জমি প্রেসিডেন্সি জেল বা ভিক্টোরিয়ার যে যোগাযোগ বলছিলাম আছে, এটাই সেই যোগাযোগ। নাও আর.এন. মুখার্জি রোড, আমি সেখানে 1995 সাল থেকে খাই, 30 বছর হয়ে গেল। এখন কথা হচ্ছে, হু ওয়াজ আর.এন. মুখার্জি? ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির কন্ট্রাক্ট পেয়েছিল মার্টিন অ্যান্ড কোম্পানি, কিন্তু মার্টিন অ্যান্ড কোম্পানির একটা পার্ট ওন করতেন এই আর.এন. মুখার্জি, রাজেন্দ্রনাথ মুখার্জি বা স্যার রাজেন মুখার্জি। ইয়েস, দিস ইজ দ্য স্পেলিং। আর সেই আর.এন. মুখার্জির নামেই হচ্ছে সেই খাদ্য সরণি, ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি, মার্টিন অ্যান্ড কোম্পানি, আর.এন. মুখার্জি খাদ্য সরণি। মানে এটা খাবার দাবারের সাথে আর একটা যোগাযোগ। দেখুন, ভিক্টোরিয়া মেমোরিয়াল যে তাজমহলের মতো সেম কোয়ালিটির এবং সেম ক্যাটাগরির মার্বেল দিয়ে তৈরি, এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল ন্যাচারালি ধবধবে সাদা রঙের, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু একটা জিনিস জানেন কি বা দেখেছেন কি? কালো রঙের ভিক্টোরিয়া মেমোরিয়াল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, জাপান তখন ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আর ভারত যেহেতু সেই সময় ব্রিটিশ কলোনি, তাই ভারতের মাথায় তখন জাপানের খাঁড়া। সাউথ ইস্ট এশিয়া থেকে জাপান ক্রমশ এগিয়ে আসছে ভারতের দিকে। সেই জায়গার সমস্ত ব্রিটিশ কলোনিগুলো অলরেডি জাপান দখল করে নিয়েছে। এবার জাপান কি করবে? মণিপুর হয়ে সোজা ঢুকে পড়বে ভারতে। তখন আমাদের হাতে না আছে রেডার, না আছে নাইট ভিশন। রাতের অন্ধকারে বোমারু বিমান নিয়ে জাপান যদি ভারতে ঢুকে পড়তে পারে, বুঝতেই পারছেন কি হবে? বুম, খাল্লাস। কড়া ইনস্ট্রাকশন। রাত্রিরে এবার সন্ধ্যাবেলায় ঘরে আলো জ্বালানো যাবে না, যদিও বা আলো জ্বালাও তাহলেও জানলার কাছে কালো কাগজ ছাঁটিয়ে রাখতে হবে। গাড়ি নিয়ে রাত্রিবেলায় বেরোনো যাবে না, যদিও বা মেডিকেল পারপাসে বা ইমার্জেন্সি হয় গাড়ি নিয়ে বেরোনোর ক্ষেত্রে। গাড়ির হেডল্যাম্পের উপরে পুরো কালো রং করে রাখতে হবে, হাফ। এরকম গাড়ি আমি দেখেছি ছোটোবেলায়। মানে দ্যাট ইজ ব্ল্যাক আউট। সারাক্ষণ একটা আতঙ্ক, এই বুঝি বিমানের আওয়াজ শোনা যাচ্ছে। মানে
পরিস্থিতিটা বুঝতে পারছেন? এইরকম একটা পরিস্থিতিতে মানে এইরকম একটা পরিস্থিতিতে একটা বিরাট খোলা জায়গার মধ্যে এরকম সাদা ধবধবে একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল যদি দাঁড়িয়ে থাকে, তাহলে তাকে ব্ল্যাকআউট ফ্ল্যাকআউট সব ভোগে। জাপানিরা বোমারু বিমান নিয়ে আকাশ দিয়ে উঠতে উঠতে সেটা দেখতে পাবে এবং দেখেই বলবে কোলো কোতো হিসাকি কাঁতো ভিক্টোরিয়া সিজুকা বম বম। তাহলে উপায় একটাই, পুরো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে ঢেকে ফেলতে হবে। না, কালো কাপড় বা চামড়া দিয়ে ঢেকে ফেলা তো সম্ভব না, তাহলে তো সেই জুতো আবিষ্কার মনে পড়ে যাচ্ছে, নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। এ তো আর চরণ নয়, শ্রী চরণেশু ভিক্টোরিয়া স্মৃতিসৌধ। মা গো, এই মা গোটা কখন বলেন? রাইট, জুতোর নিচে যখন গোবর পড়ে। এই পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালকে গোবর দিয়ে লেপে ফেলা হয়েছিল, পুরো কুচকুচে কালো করে ফেলা হয়েছিল। ভাবুন, এত বড় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ঢেকে ফেলা হয়েছে গোবর দিয়ে। হাসবেন না, এই ট্রিকটা কাজ করেছিল বলেই আজও স্বমহিমায় উজ্জ্বল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এই দুর্দান্ত অতীব সুন্দর ঐতিহাসিক জায়গায় আপনারা যদি ঘুরতে আসতে চান, তাহলে প্রথমেই একটা কথা বলে দিই, মানডে কিন্তু ক্লোজড। সপ্তাহের বাকি 6 দিন এখানে ঢুকতে গেলে টিকিটের রেট কি, কখন টাইমিং কি আছে না আছে, সব কিছু আমি দিয়ে দিলাম স্ক্রিনে। আর একটা কথা, সেটা হচ্ছে এখানে কি করে আসবেন। দিস ইজ ভেরি হাস্যকর, ভিক্টোরিয়া মেমোরিয়াল কী করে আসবেন বলাটা। একটা সাজেশন দিতে পারি, যদি মেট্রো করে আসেন তাহলে একেবারে মেন গেট দিয়ে, যেদিকে রেড রোডের দিকে গেট, সেটা দিয়ে না ঢুকে যদি রবীন্দ্র সদন হলদিরামের ক্রসিং থেকে নন্দন রবীন্দ্র সদনের সামনে দিয়ে সোজা এসে পিজির সামনে দিয়ে, মানে SSKM-এর ক্রসিংয়ের সামনে দিয়ে সোজা আসেন, তাহলে ডান দিকে যে গেটটা পড়বে সেটা সব থেকে কাছে হবে, এটুকু বলে দিতে পারি। মাঝখানে একটা কথা বলে নিই, 2025 শেষ হতে চললো, এই বছর এটাই আমার লাস্ট ভিডিও। এখন শীতকাল, একটা বাঙালির কাছে ব্যাপার আছে যে কলকাতায় কি কি দেখার জিনিস আছে বললেই সে মাথা টাথা চুলকে, মানে আমি তো ভিডিওতে প্রচুর নতুন নতুন জায়গা দেখিয়েছি, কিন্তু নন জায়গাগুলোর মধ্যে প্রথমেই নাম আসে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আজকে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে, প্রচুর লোকজন এসছে, আনন্দ করছে, গল্প করছে, খেলাধুলা করছে। আপনারা চলে আসুন বন্ধু বান্ধব সমস্ত ফ্যামিলি নিয়ে। দেখতেই পাচ্ছেন এখানে চারদিক পুরো রঙের হাট বসে গেছে। আর একটা জিনিস বলবো যে এতক্ষণ যে ভিডিও আপনারা দেখেছেন, থ্যাংক ইউ, এবং এখনও ভিডিওটা অনেক কিছু বাকি আছে বলা। এই জিনিসগুলো, নতুন নতুন জিনিসগুলো জানার পরে যখন আবার ভিক্টোরিয়া আসবেন, তখন কিন্তু ভিক্টোরিয়া দেখার পুরো অ্যাসপেক্টটাই চেঞ্জ হয়ে যাবে। একটা নতুন রকমের ভিক্টোরিয়াকে ডিসকভার করতে পারবেন, এটুকু তো গ্যারান্টি দিতে পারি। $50 টাকা দিয়ে টিকিট কেটেছি, তার মানে গার্ডেনও ঘোরা যাবে, গ্যালারিও ঘোরা যাবে। গার্ডেন ঘুরতে ঘুরতে মাঝপথে গ্যালারিতে ঢুকে পড়েছি, দেখি কি আছে। কেমন ফলো মি। এইখানে প্রচুর অস্ত্রশস্ত্রের একটা ডিসপ্লে রয়েছে, কোনটা কি এগুলো সমস্ত ভিডিওতে বলা সম্ভব না, এটার জন্য একটু আসতে হবে এবং একটু সময় নিয়ে আসতে হবে। দিস ইজ রবার্ট ক্লাইভ। ব্রিটিশ পেইন্টার দুজন এসেছিলেন এখানে, এবং বিশ্ববিখ্যাত পেইন্টার থমাস ড্যানিয়েল এবং উইলিয়াম ড্যানিয়েল। থমাস ড্যানিয়েল কাকা, এটা থমাস ড্যানিয়েলের আঁকা একটা পেইন্টিং, তাজমহলের পিছন দিক, এটা দেখেই বুঝতে পারছি।
যমুনা নদী সেই সময় এতটা পরিষ্কার ছিল, এটা দেখে খুব অবাক লাগছে। এখন যমুনা নদীর অবস্থা দেখলে মানে গায়ে কাঁটা দেয়। তো শুধু যমুনা নদী নয়, এখানে যে ফিগারগুলো রয়েছে, হিউম্যান ফিগার্স এবং অ্যানিম্যাল ফিগার্স, এগুলো ডিটেলিংয়ের কাজ দেখলে মাথা জাস্ট খারাপ হয়ে যায়। এবং এত রিয়েলিস্টিক পেন্টিং সেই সময়, মানে 18th সেঞ্চুরি, 1700 সামথিং ওনার জন্ম, মোস্ট প্রবাবলি 1749 ইফ আই এম নট রং। তো সেই সময়কার, এবং এই কাকা এবং ভাইপোর আঁকা পেন্টিংয়ের প্রচুর সম্ভার কিন্তু এই গ্যালারিতে রয়েছে, এবং আরও প্রচুর ছবি রয়েছে। দেখতে হলে ডেফিনেটলি চলে আসুন এই গ্যালারির মধ্যে। এই পেন্টিংটার সাইজ অন্তত 20 ফুট বাই 25 ফুট। আমি এখন অবধি আমার চোখে এত বড় পেন্টিং সামনে দাঁড়িয়ে কোনোদিন দেখিনি। একটু মানুষজনের কম্প্যারিজনে নিশ্চয়ই বুঝতে পারছেন পেন্টিংটার সাইজ কী। এইটা একটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মডেল, অরিজিনাল, একদম পুরো স্কেলে তৈরি করা। এটা এমারসনের তৈরি। এটা গেল একতলা। এবার দেখা যাক দোতলায় কি আছে। মানে এইসব বিল্ডিংয়ে যা কনস্ট্রাকশন হয় তাতে করে দোতলার হাইট মানে মোটামুটি আমাদের 4 তলা কি 5 তলা ধরে নেওয়া যায়। ফার্স্ট ফ্লোরে যা যা আছে তাতে করে বিভিন্ন রকম ঘটনা এবং সেই অনুযায়ী ছবি এবং তা নিয়ে প্রচুর লেখা আছে। এগুলো যদি আপনারা আসেন তাহলে একটু সময় নিয়ে পড়তে হবে। এখানে কোনো পেন্টিং বা স্কাল্পচারের কোনো গ্যালারি নেই। এই থমাস ড্যানিয়েল এবং উইলিয়াম ড্যানিয়েল জন্মেছিলেন যথাক্রমে 1749 এবং 1769-এ। 19th সেঞ্চুরিতে, মানে 1800 খ্রিস্টাব্দ যখন চলছে, ওই 100 বছর ধরে, এই সময় চিত্রকলার জগতে সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর বিপ্লব আসে, ভয়ঙ্কর বিপ্লব। সেই সময় বিশেষ করে 4 জন পেইন্টার যাদের পুরোধা ধরা হয়, তাদের মধ্যে 3 জন হচ্ছেন ফ্রেঞ্চ পেইন্টার, ক্লদ মনে, এডওয়ার্ড মানে এবং পিয়ার অগাস্ট রেনোয়া, এবং একজন অবশ্যই ডাচ পেইন্টার ভিনসেন্ট ভ্যান গগ। তারা এই বিপ্লব ঘটিয়েছিলেন এবং পরবর্তী সময় চিত্রকলা জগতে বিরাট অনেক বৈপ্লবিক একটা পরিবর্তন ঘটে, একটা বিরাট আন্দোলন হয়। যেরকম ভিনসেন্ট ভ্যান গগ ভীষণ থিক লেয়ার্স অফ কালার্স ইউজ করতেন, যেটাকে ইম্প্যাস্টো বলা হতো। বাকিরা অনেকেই ছিলেন ল্যান্ডস্কেপ পেইন্টার ইত্যাদি। তো যাই হোক না কেন, দিস ইজ নট ভেরি মাচ প্রাসঙ্গিক ভিক্টোরিয়া মেমোরিয়াল, কিন্তু যেহেতু এটা দেখে এলাম গ্যালারিটা, এত ছবি, সেই জন্যই কথাটা বলতে ইচ্ছে হলো। দাঁড়ান, আপনারা ভাবছেন এত বকবক করলাম কিন্তু ভিক্টোরিয়ার পরী নিয়ে তো কিছু বললাম না। পরীটির নাম হচ্ছে এঞ্জেল অফ ভিক্টরি। বল বেয়ারিংয়ের ওপর বসানো আছে পরীটি। এই পরীটির ডিজাইন করেছিলেন ব্রিটিশ স্কাল্পটার্স পোমেরয় এবং লিন্ডসে ক্লার্ক। উচ্চতা 16 ফুট এবং ওজন 3500 কেজি, আমার থেকে একটু বেশি। এঞ্জেল অফ ভিক্টরি নাম শুনেই বুঝতে পারছেন যে এটা একটি বিজয়ের প্রতীক। হাতে ধরা ভিজুয়ালটা দেখেই বুঝতে পারছেন সেটি ছড়িয়ে দিচ্ছে বিজয়ের ধ্বনি। স্কাল্পচারটি তৈরি করা হয়েছিল ইংল্যান্ডে, জানেন না, ওখান থেকে উড়ে উড়ে আসেনি, পরী হলেও তাকে জাহাজে করে আনা হয় এবং 1921 সালে গম্বুজের ওপরে স্থাপন করা হয়। তখনও তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চালু হয়নি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরিণাম কি হবে জানলে এনারা ওয়ার্ল্ডস লার্জেস্ট ব্যক্তিগত মনুমেন্ট তৈরি করতেন কি না, বা এঞ্জেল অফ ভিক্টরি তৈরি করতেন কি না, সেটা নিয়ে একটু সংশয়তে থেকেই যায়। পরীটি 16 ফুট উঁচু হওয়া সত্ত্বেও এবং 3500 কেজি ওজন হওয়া সত্ত্বেও এটা কিন্তু ঘোরে। এটা বাতাসের দিক নির্দেশক। 57 বছর পর 1978 সালে এঞ্জেল অফ ভিক্টরি হঠাৎ বলল, আমার প্রচণ্ড মাথা ঘুরছে, আমি আর ঘুরবো না। তাই বললে হয় মা, পড়েছে বাঙালির হাতে,
তুমি পশ্চিমবঙ্গবাসী আর ভন করে মাথা ঘুরবে না, তাই কি হয়? তারপরে কি হলো, একটুখানি বুঝিয়ে সুঝিয়ে একটুখানি মেরামত করে আবার 2013 সাল থেকে এই পরিটা ঘরে বন 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 বন। এটা শুধুই একটা ব্রোঞ্জের মূর্তি নয়, এটা একটা লাইটনিং অ্যারেস্টার, মানে বাজ পড়বে একেবারে ব্রোঞ্জের মূর্তির ওপরে, আর তার সঙ্গে যে কানেক্টেড ধাতব দণ্ড একেবারে সুদূর পাতালে পৌঁছে গেছে। সেই বাজ পড়লে সেই বিদ্যুৎ একেবারে পৌঁছে যাবে ধাতব দণ্ড বরাবর, সেই পাতালে যেখানে বসে আছে শেষনাগ। শেষনাগ না থাক, আজকে পৌরাণিক আলোচনা করব না, সেটা যদি কোনো দিন টপিক ওঠে সেসব গল্প করা যাবে। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিয়ে অল বাটনটা টাক করে ক্লিক করে দিন, যাতে এরকম দারুণ দারুণ ভিডিও বেরোনোর পর আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। আমি চললাম আরেকটা ব্লগের খোঁজে। বাই ফর টুডে।